হ্যালো বন্ধুরা, অঙ্কিত ইন্সপায়ার্স ইন্ডিয়ায় আপনাকে স্বাগত। আমি অঙ্কিত অবস্থি। আপনারা আমার সাথে একটি অসাধারণ অধিবেশনে আছেন। আপনারা অনুমান করতে পারছেন যে এই অধিবেশনটি কতটা বিশেষ, কারণ ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতি বর্তমানে আমেরিকান সংবাদপত্রগুলিতে শিরোনাম হচ্ছে, এবং নিউ ইয়র্ক পোস্টে শিরোনামটি এরকম যে আজ ট্রাম্প যা করেছেন তা আগামী সময় পুতিনের জন্য একটি বড় হুমকি হিসেবে প্রমাণিত হতে চলেছে। এটা কি? দুটি বড় কথা। প্রথমত, ট্রাম্প পুতিনকে হুমকি দিয়ে বলেছেন যে হয় ৫০ দিনের মধ্যে রাজি হও, অন্যথায় আমরা তোমাদের উপর ১০০% শুল্ক আরোপ করব। আমরা শুল্ক আরোপ করব, শুল্ক মানে হলো যদি কোনো পণ্য রাশিয়া থেকে আমেরিকায় যাচ্ছে তাহলে আমেরিকা সেই পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। ধরা যাক যে কোনো রাশিয়ান পণ্য রাশিয়া থেকে আমেরিকায় যাচ্ছে এবং তার উপরও শুল্ক আরোপ করা হচ্ছে, তাহলে কি রাশিয়া সত্যিই এর দ্বারা প্রভাবিত হবে? ১ নম্বর পয়েন্ট। অন্যথায় আমরা তোমাদের উপর অনেক শুল্ক আরোপ করব। আমার কাছে এই শুল্কের চেয়েও বড় খবর হলো যে তারা আশা করছে যে তোমরা আমাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপর হামলা চালাবে। সেগুলো ব্যবহার করো। আমার প্রিয় বন্ধুরা, এই খবরটি ফাইন্যান্সিয়াল টাইমস থেকে এসেছে যে তুমি কি মস্কোকে আঘাত করতে পারবে, অর্থাৎ তুমি কি মস্কোর উপর গোলাবর্ষণ করতে পারবে। ট্রাম্প জেলেন্সকিকে এই প্রশ্নটি করেছিলেন। জেলেন্সকিকে ট্রাম্প এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ এর জন্য আমি তোমাদের কেবল মনে করিয়ে দিচ্ছি যে ট্রাম্পের আগে যখন বাইডেন ক্ষমতায় ছিলেন তখন পুতিন সেই সময়ও জেলেন্সকির সাথে বিরোধে ছিলেন, অর্থাৎ তিনি ইউক্রেনের সাথে বিরোধে ছিলেন। এবং সেই সময় পুতিন সরাসরি বিশ্বকে হুমকি দিয়েছিলেন যে যদি কোনো দেশ ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দেয় তাহলে সে কেবল আমাকেই নয়, সেই দেশকেও আক্রমণ করতে প্রস্তুত থাকবে। অর্থাৎ স্পষ্ট যে পুতিন বিশ্বকে হুমকি দিয়েছেন যে যদি ইউক্রেন রাশিয়ার মধ্যে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে আক্রমণ করার পরিকল্পনা করে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পায়, তাহলে যে দেশই ইউক্রেনকে যে ক্ষেপণাস্ত্র দেবে আমি সেই দেশগুলিকে যুদ্ধে জড়িত বলে বিবেচনা করব এবং বিশ্বযুদ্ধ সেই দিন থেকেই শুরু হয়েছে বলে বিবেচিত হবে। আমি আগেও এই বিষয়ে একটি অধিবেশন পরিচালনা করেছি। হয়তো আপনি পুরানো অধিবেশনগুলি দেখতে পারেন। এই কারণেই এখন পর্যন্ত বাইডেন জেলেন্সকিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গ্রহণ এবং ব্যবহারের অনুমতি দিতে পারেননি, কিন্তু ট্রাম্প এখন সেই অ্যাকাউন্টটিও খুলে দিয়েছেন। ইউক্রেনকে জিজ্ঞাসা করে যে আমরা যদি তোমাকে অস্ত্র দেই তাহলে তুমি কি মস্কোতে গুলি চালাবে। এটা কি শুধু চাপ প্রয়োগের জন্য কথা বলা হয়েছিল নাকি এর মধ্যে কোনো সত্যতা ছিল? এই অধিবেশনটি এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের জানান, তবে তার আগে একটি দ্রুত আপডেট জেনে নিন, এবং তা হলো আমাদের হাতে লেখা নোটগুলি আমাদের পাঠশালা অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে। আমাদের কোর্সগুলি আমাদের পাঠশালাতে পাওয়া যাবে ইউপিএসসি এবং রাজ্য পিসিএসের জন্য। এছাড়াও যদি তুমি স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে আগ্রহী হও তাহলে আমার কোর্সটি বা তেনবাজার অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে। আমার প্রিয় বন্ধুরা, সর্বশেষ আপডেটটি এরকম যে অনেক মহান ব্যক্তিত্ব এই রাজকীয় চেয়ারে বসে আছেন। এই মহান ব্যক্তিত্বদের মধ্যে জেলেন্সকিও আছেন, এবং এর ভিতরে কানাডার প্রধানমন্ত্রীও আছেন, তাই রামফোসাও আছেন। অনেকেই ট্রাম্পের সাথে যান এবং ক্যাপিটাল হিলের ভিতরে এই জায়গায় বসেন। তারা হোয়াইট হাউসে বসেন। এটিকে ওভাল হাউস বলা হয়, এটিকে ওভাল অফিস বলা হয়। এখন তুমি যাকে এই আসনে বসে থাকতে দেখছ তিনি হলেন ন্যাটোর প্রধান রুট। ইনি ন্যাটোর প্রধান। ন্যাটো হল আমেরিকার নেতৃত্বে গঠিত একটি সংস্থা যা একসময় ইউএসএসআর-এর বিরুদ্ধে গঠিত হয়েছিল। এর প্রধান রুট ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন। রুট যখন ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিলেন, আচ্ছা আমি আপনাকে মার্ক রুটের কথা মনে করিয়ে দিচ্ছি। ইনি সেই ব্যক্তি যিনি কিছুদিন আগে যখন ট্রাম্প ন্যাটো শীর্ষ সম্মেলনে গিয়েছিলেন তখন তাকে তার আগে একটি বার্তা পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে স্যার, আপনি এই দেশগুলিকে তাদের জিডিপির 5% ব্যয় করার জন্য যে লক্ষ্য দিয়েছেন তারা সবাই তা অনুসরণ করছে, এখন আপনিও এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসুন। এমন পরিস্থিতিতে সোমবার রাষ্ট্রপতি ট্রাম্প মার্ক রুটের সাথে কথা বলার সময় তার সামনে বসে এই কথা বলেন এবং তিনি বলেন যে আগামী সময় ট্রাম্পের বড় রাশিয়ান ঘোষণা নিজেই রাশিয়ার উপর 100% সেকেন্ডারি ট্যারিফের হুমকি দেয়। ট্রেড পার্টনার রাশিয়ার সাথে কোনো চুক্তি নেই এবং ট্রাম্প তার পক্ষ থেকে রুটকে বলেছিলেন যে তিনি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করবেন এবং রাশিয়াকে 50 দিনের আলটিমেটাম দেবেন। তাই ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা আসলে ট্রাম্প রুটের সামনেই করেছেন। এখন বড় প্রশ্ন হলো কেন রুটকে ডাকা হলো? রুট কোন দেশের সাথে কি করবে? দেখুন, এই ব্যক্তি ৩২টি দেশকে সাথে নিয়ে যায়। ট্রাম্প এখানে বড় খেলা খেলছেন। তিনি জানেন পুতিনের হুমকি কি। পুতিনের হুমকি হলো আমি যে কারো কাছে ক্ষেপণাস্ত্র নিয়ে যাব এবং তা ছুঁড়ে মারব। ট্রাম্প এটা জানেন। সম্প্রতি তিনি চীন, তাইওয়ান থেকে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াকে জিজ্ঞাসা করেছিলেন যে তাইওয়ান ইস্যুতে যদি তাইওয়ান এবং চীনের মধ্যে সংঘাত দেখা দেয় তাহলে আপনি কাকে সমর্থন করবেন। তাই অস্ট্রেলিয়া তাইওয়ান ইস্যুতে নীরব ছিল। ট্রাম্প এ থেকে জানেন যে আমি যদি সরাসরি যাই তাহলে যুদ্ধ আমেরিকা বনাম রাশিয়া হতে পারে, এর থেকে কোনো লাভ হবে না। এর জন্য ট্রাম্প একটা কৌশল খেলেন এবং তাকে ফোন করে বলেন যে আমি ইউক্রেনকে অস্ত্র দিতে চাই। তিনি তাকে জিজ্ঞাসা করেন যে জিলে ইলাহি কত টাকা দিতে চান।
তিনি বলেন, আমি $10 বিলিয়নেরও বেশি মূল্যের অস্ত্র দিতে চাই। তিনি বলেন, খুব ভালো কথা। তাই তিনি বলেন, উপায় কি হবে? তিনি বলেন, উপায় হবে যে আমি সেই অস্ত্রগুলো ন্যাটোর অ্যাকাউন্টে জমা দেব। এর মানে ন্যাটোর উচিত তাদের দিক থেকে বোঝা যে এই অস্ত্রগুলো আমার। এখন ন্যাটোর উচিত ইউক্রেনকে গিয়ে এই অস্ত্রগুলো দেওয়া। তাহলে তারা কোন পদ্ধতি অবলম্বন করেছে? তাদের কাছে অস্ত্র আছে। ধরুন এগুলো ন্যাটোর যে কোনো দেশকে দেওয়া হলে এবং বলা হয় এইগুলো নাও, তুমি তোমার জিডিপি বাড়িয়েছ, তুমি ন্যাটোর বাজেট 5% বাড়িয়েছ। এমন পরিস্থিতিতে তুমি সেই টাকা দিয়ে কি করবে? তুমি কিছু অস্ত্র কিনবে? আমার কাছ থেকে অস্ত্র কিনবে? তারা অস্ত্র বিক্রি করবে। এটি সেই দেশগুলিতে পৌঁছাবে এবং সেই দেশগুলিকে ইউক্রেনকে অস্ত্র দেবার বাধ্যবাধকতা দেওয়া হবে। কারণ যদি ইউক্রেন নিরাপদ থাকে তাহলে হে পোল্যান্ড, তুমিও নিরাপদ থাকবে এবং তার সাথে সাথে সমস্ত বাল্টিক দেশও নিরাপদ থাকবে। এই কথা বলে ট্রাম্প একরকম ন্যাটো পথ অবলম্বন করছেন। এর ফলে কি হবে? এতে ট্রাম্পের সাথে দুটি পক্ষ তৈরি হবে। কিভাবে? পুতিন কি হুমকি দিচ্ছেন? পুতিন হুমকি দিয়েছেন যে যদি কেউ আমাকে আক্রমণ করার জন্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়, আমি তাদের দলে পরিণত করব। তুমি কিভাবে তাদের দলে পরিণত করবে? তাই সে বলল, আমি এটা বিক্রি করে দিয়েছি। আমি এটা পোল্যান্ডের কাছে বিক্রি করে দিয়েছি। পোল্যান্ড ইউক্রেনের উপর গুলি চালিয়েছে, কিন্তু আসল চরিত্র কে? আমেরিকা। ট্রাম্প এই খেলা খেলকে সফল হয়েছেন। তিনি বলেছেন যে আমি প্রায় $10 বিলিয়ন মূল্যের অস্ত্র দিতে চাই, আর তোমরা ভবিষ্যতে ইউক্রেনকে সেই অস্ত্র দাও এবং ইউক্রেনকে যে অস্ত্র দেওয়া হবে তা তাদের উপর গুলি চালানোর জন্য ব্যবহার করা হবে। কোনগুলো? দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র। এই বিষয়টির গুরুত্ব আপনারা এই থেকে বুঝতে পারবেন, কারণ পুতিন একাধিকবার বিশ্বকে হুমকি দিয়েছেন যে যদি তোমরা আমাকে আক্রমণ করার জন্য, দূর থেকে আক্রমণ করার জন্য তাদের অস্ত্র দাও, তাহলে সেই দেশটি আমার উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নেব। ইউক্রেন দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়ার প্রতিক্রিয়ার রাশিয়ান কর্মকর্তারা ইতিমধ্যেই হুমকি দিয়েছেন যে বাইডেনের ইউক্রেনকে রাশিয়ার গভীরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেওয়া সিদ্ধান্ত বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। অর্থাৎ এটি একটি বড় খবর ছিল যে যদি কেউ আমাকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করার চেষ্টা করে, আমি এটিকে সেই দেশের আক্রমণ বলে বিবেচনা করব। পুতিন এমনকি তার পারমাণবিক মতবাদও পরিবর্তন করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে যদি আমার উপর তৃতীয় কোনো দেশ আক্রমণ করে তবে আমি এটিকে একটি পক্ষ হিসেবে বিবেচনা করতে পারি এবং তার উপর পারমাণবিক বোমাও ফেলতে পারি। এমন পরিস্থিতিতে তারা যে কৌশলটি ব্যবহার করেছে তা একটি বিকৃত মোড়। তারা অস্ত্র দেবার কথা বলেছিল কিন্তু অন্য কারোর মাধ্যমে, কিন্তু তাদের কাছে সরাসরি কোনো অস্ত্র আছে, শুল্কের অস্ত্র। তাই তারা পুতিনের উপর শুল্কের অস্ত্র ঘোষণা করে বলেছিল যে দেখো ছেলে, আমরা তোমাকে 6 বার ফোন করেছি, ফেব্রুয়ারি, মার্চ, মে, জুন, জুলাই, আমরা তোমাকে অনেকবার ফোন করেছি, কিন্তু তুমি আমাদের কোনো কথাই গুরুত্বের সাথে নিও না, যার কারণে বিশ্বে আমাদের সম্মান হ্রাস পাচ্ছে, কারণ তুমি মোটেও এগিয়ে যাচ্ছ না। এমন পরিস্থিতিতে ট্রাম্প পুতিনকে বলেছিলেন যে তুমি যদি এগিয়ে না যাও তাহলে প্রস্তুত থেকো যে আগামী সময়ে আমি তোমার উপর শুল্ক আরোপ করব। ফাইন্যান্সিয়াল টাইমস এই খবরটি এমনভাবে প্রকাশ করেছে যে ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকিকে জিজ্ঞাসা করেছেন যে তিনি কি মস্কো আক্রমণ করতে সক্ষমী। যখন এই খবরটি তৈরি হয় তখন এটি একটি বড় খবর হয়ে ওঠে যে একদিকে ট্রাম্প পুতিনের ওপর শুল্ক আরোপের কথা বলছেন, অন্যদিকে তিনি জেলেন্সকিকে জিজ্ঞাসা করছেন যে তিনি কি গভীরে অস্ত্র ছুড়ে মারতে পারেন, এটা কিভাবে সম্ভব। সোমবার ডুট গেলেন। সোমবার তাকে বলা হয়েছিল যে আমরা ইউক্রেনকে অস্ত্র দেব। আর এখন জেলেন্সকিকে জিজ্ঞাসা করার বিষয়টি কিভাবে উঠছে যে তিনি কি তা গভীরে ছুঁড়ে ফেলতে পারেন। প্রথমে আপনি অস্ত্র দিচ্ছেন এবং তারপর জিজ্ঞাসা করছেন কি হচ্ছে। না, যা হচ্ছে তা হল ফিনান্সিয়াল টাইমস যে খবর প্রকাশ করেছে তা আজ প্রকাশিত হয়েছিল, কিন্তু এই খবরটি আসলে 4 তারিখের। এখন আমরা কিভাবে 4 তারিখটি ধরব? দেখুন, আসলে কি হয়েছিল তা হল 4 তারিখে ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথোপকথন হয়েছিল। 3 তারিখেও ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথোপকথন হয়েছিল, কিন্তু উভয়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। আমি জুলাইয়ের কথা বলছি। তারপর 4 তারিখে ট্রাম্প আবার পুতিনকে ফোন করেন, তারপরেও কিছুই পৌঁছানো যায়নি। এর পরপরই ট্রাম্প জেলেন্সকিকে ফোন করে রাগান্বিতভাবে জিজ্ঞাসা করেন, বন্ধু, আমাকে একটা কথা বলো, যদি আমি তোমাকে অস্ত্র দিই তুমি কি মস্কোর ওপর বোমা ফেলতে পারো? কারণ বন্ধু, এই লোকটি মোটেও শুনছে না। তাই ট্রাম্পের হতাশা ছিল যে যদি কেউ আমার কথা না শোনে তাহলে আমরা কি শুল্কর সাথে বোমা দিয়ে তাদের হত্যা করতে পারি। তো এই বিষয়টা সেখান থেকেই বেরিয়ে এলো। ফাইন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এই খবরের পেছনে অনেক সূত্র ছিল, যা এখন সব জায়গায় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সামগ্রিকভাবে ট্রাম্প বিশ্বাস করেন যে যদি রাশিয়া আমার কথা না শোনে তাহলে আমি তাদের অস্ত্রের পাশাপাশি শুল্ক দিয়ে হত্যা করব। সেই কারণে তিনি বলছেন যে আমি খুবই হতাশ যে পুতিন নিজের ইচ্ছামতো কাজ করছেন। তিনি আমার যাই বলেন না কেন তিনি তা শুনছেন না। আমি খুবই হতাশ এবং শেষ হয়নি। আমি হতাশ, কিন্তু আমার কাজ এখনও শেষ হয়নি। আমি বড় কিছু করব। এই কথা বলে ট্রাম্প আজ বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন। বিবিসি সাক্ষাৎকার প্রকাশিত হলে তিনি বলেন, আমার এখনও কাজ শেষ হয়নি। আমি হতাশ, কিন্তু ভবিষ্যতে বড় কিছু করার কথা ভাবছি। আমি 50% পর্যন্ত কর আরোপের কথা ভাবছি। আমি বড় কিছু করার কথা ভাবছি। তবে আমি ন্যাটো দেশগুলিকেও তাদের ব্যয় বাড়াতে বলেছি। সোমবার তারা বলেছিল যে আমরা ইউক্রেনকে অস্ত্র দেব, আর এখন এই প্রসঙ্গটি কিভাবে উঠছে যে জেলেন্সকিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি কি তা গভীরে ছুঁড়ে ফেলতে পারেন।
প্রথমে আপনি অস্ত্র দিচ্ছেন আর তারপর জিজ্ঞাসা করছেন কি হচ্ছে। যা হচ্ছে তা হলো ফিনান্সিয়াল টাইমস প্রকাশিত খবরটি আজ প্রকাশিত হয়েছিল, কিন্তু এই খবরটি আসলে ৪ তারিখের। এখন আপনি ৪ তারিখের খবরটি কিভাবে ধরবেন? দেখুন, আসলে কি হয়েছিল তা হলো ৪ তারিখে ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথোপকথন হয়েছিল। ৩ তারিখেও ট্রাম্প এবং পুতিনের মধ্যে কথোপকথন হয়েছিল, কিন্তু দুজনের মধ্যে কোনো ঐক্যমত্য তৈরি হতে পারেনি। আমি জুলাইয়ের কথা বলছি। তারপর ৪ তারিখে ট্রাম্প পুতিনকে আবার ফোন করেন। তারপরও কোনো কাজ হয়নি। এর পরপরই ট্রাম্প জেলেনস্কিকে ফোন করে রাগান্বিতভাবে জিজ্ঞাসা করেন, আমাকে একটা কথা বলুন, যদি আমি আপনাকে অস্ত্র দেই তাহলে আপনি কি মস্কোর উপর বোমা ফেলতে পারবেন? কারণ এই লোকটি একেবারেই শুনছে না। তাই ট্রাম্পের হতাশা ছিল যে যদি কেউ আমার কথা না শোনে তাহলে আমরা কি তাকে শুল্কসহ বোমা দিয়ে হত্যা করতে পারি। তাই এই কথাটি সেখান থেকেই বেরিয়ে আসে। ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এই খবরের পেছনে অনেক সূত্র ছিল, যা এখন সর্বত্র সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সামগ্রিকভাবে ট্রাম্প বিশ্বাস করেন যে রাশিয়া যদি আমার কথা না শোনে তাহলে আমি অস্ত্রের পাশাপাশি শুল্ক দিয়েও তাকে হত্যা করব। এই কারণেই তিনি বলছেন যে আমি খুবই হতাশ যে পুতিন নিজের ইচ্ছামতো কাজ করছেন। তিনি আমার যা কিছু বলেন তা শুনছেন না। আমি খুবই হতাশ, কিন্তু শেষ হয়নি। আমি হতাশ, কিন্তু আমার এখনও শেষ হয়নি। আমি বড় কিছু করব। এই কথা বলে ট্রাম্প আজ বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন। বিবিসির সাক্ষাৎকার প্রকাশিত হলে তিনি বলেন, আমার এখনও শেষ হয়নি। আমি হতাশ, কিন্তু ভবিষ্যতে আমি বড় কিছু করার কথা ভাবছি। আমি 50% পর্যন্ত কর আরোপের কথা ভাবছি। আমি শুল্ক বাড়ানোর কথা ভাবছি, কিন্তু আমি ন্যাটো দেশগুলিকেও ব্যয় বাড়াতে বলেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি মনে করি তারা আমাকে এবং আমার সিদ্ধান্ত গ্রহণকে সম্মান করতে শুরু করেছে। আমি তাদের সাথে বছরের পর বছর ধরে পরিচিত। অর্থাৎ আগামী দিনে সমস্ত দেশ আমাকে সম্মান করবে, কারণ আমার সিদ্ধান্তগুলি এত চূড়ান্ত। মিস্টার ট্রাম্প আজ বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় তার প্রশংসায় এই কথাগুলি বলেছেন। ট্রাম্পের প্রশংসায় বলা কথাগুলি পুতিন কিভাবে নেন এটি দেখতে হবে। এখন পুতিনের প্রতিক্রিয়া দেখা যাক। আসলে পুতিনের জনগণকে হুমকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক ইরানের মতো বলা হচ্ছিল যে দেখো কে এটা বলতে যাচ্ছিল। আসলে ট্রাম্পের আগে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন যার নাম ছিল মাইক পম্পেও। মাইক পম্পেও বেরিয়ে এসে বলেন, দেখো পুতিন এর আগে ট্রাম্প ইরানকেও হুমকি দিয়েছিলেন যে দেখো যদি তুমি রাজি হও তবে আমি তোমাকে আক্রমণ করব না, কিন্তু যদি তুমি রাজি না হও তবে আমি তোমাকে আক্রমণ করব। আর এই কথা বলে যে আমেরিকা ইরানের উপর গোলাবর্ষণ করতে এগিয়ে এসেছে। ট্রাম্পের আগের আমলের মন্ত্রী মাইক পম্পেও বেরিয়ে এসে বলেন যে দেখো পুতিন, দেখো একমত, আমরাও ইরানের ওপর এই বোমা ফেলে যুদ্ধবিরতিতে এসেছিলাম। আমেরিকাকে এতটা উত্তেজিত করো না যে তারা তোমাকে বোমা মারবে। তুমি একমত? পুতিন কি একমত হতে যাচ্ছিলেন? ইরান এবং রাশিয়া একই পরিস্থিতিতে রয়েছে। তাই আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, ইরানের উপর একটা ভয় আছে যে তারা পারমাণবিক বোমা তৈরি করছে। তাদের কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা আছে। উভয়ের পরিস্থিতি খুব আলাদা। আপনি যদি এই পরিস্থিতি আলাদাভাবে বুঝতে চান তবে ট্রাম্পের সেই বক্তব্য থেকে তা বুঝুন। যখনই তিনি ভারত পাকিস্তান সম্পর্কে কথা বলেন তিনি সর্বদা একটি লাইন বলেন যে আমি দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে লড়াই বন্ধ করে দিয়েছি। এর মানে হলো ট্রাম্প জানেন যে কারো কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তা আমেরিকার জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তবুও পুতিনকে প্রশ্ন করা হয়েছিল, স্যার আমাকে একটা কথা বলুন, ট্রাম্প আপনার সম্পর্কে এই ধরনের কিছু বলছেন। পুতিন উত্তর দিতে আসেননি। তার পক্ষ থেকে অন্যরা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। মন্ত্রী মাইদদেবের বক্তব্য আসে। একইভাবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ আজকাল চীন সফরে আছেন। আজ আমরা কিছুক্ষণ আগে আমাদের স্কুলে একটি অধিবেশনও করেছিলাম যেখানে বলা হয়েছিল যে জয়শঙ্কর সাহেব শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন। সারগ্রভ সাহেবও সেই একই সভায় গিয়েছিলেন যেখানে জয়শঙ্কর সাহেব এসেছিলেন। এসিওর একটি সভা আছে। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি এই কথা বলছেন, তিনি বলেন যে ট্রাম্প আমাদের ২৪ ঘন্টা ৫০ দিন ৯০ দিন ১০০ দিন ধরে হুমকি দিচ্ছেন। এতে আমাদের কোনো পার্থক্য হবে না। আমাদের সাথে চীন আছে, বিশ্ব আমাদের সাথে আছে এবং আমাদের কোনো শুল্ক দ্বন্দ্ব নেই। আমরা ইতিমধ্যেই খুব প্রস্তুত। আমেরিকা আমাদের মোট বাণিজ্যের ৩% করে, তাই আমাদের কোনো উত্তেজনা নেই। এখন ভারত এবং চীন সম্পর্কে। চীন আমাদের সাথে একটি বাণিজ্যিক অংশীদার। ভারত ইতিমধ্যেই বিশ্বকে তেল কেনার বিষয়ে বলেছে যে আমি এটি নিজের জন্য কিনি না, আমি এটি আপনাকেও দিই, আমেরিকা হোক বা ইউরোপ। তাই তিনি বলেন যে আমরা চিন্তিত নই। তাই সামগ্রিকভাবে ট্রাম্পের মিম বাজার দ্রুত চলছে। এখানে মিম বাজারে যাই ঘটুক না কেন ট্রাম্প এই ধরনের পরীক্ষায় ঝাঁপিয়ে পড়েছেন। এটিকে টিজ করে আরেকটি ছবি বেরিয়ে এসেছে যে ব্রিক্সের একটি সার্বভৌম ব্যান্ডনোট বেরিয়েছে, যা ট্রাম্পকে টিজ করার জন্য রাশিয়ার প্রচেষ্টা বলা যেতে পারে। আপাতত আপনার বুঝতে হবে যে ট্রাম্প যদি ভুল করেও মস্কো আক্রমণ করার কথা ভাবেন তাহলে পুতিন তার পুরনো প্রতিশ্রুতি পূরণে নেমে আসবেন, এবং এমন পরিস্থিতিতে যদি তিনি তার প্রতিশ্রুতি পূরণে নেমে আসেন এবং এবার পুতিন ইউক্রেনের ওপর নয় বরং দূরপাল্লার অস্ত্র সরবরাহকারী দেশের উপর গোলাবর্ষণ করেন তাহলে এটি বিশ্বকে একটি ভিন্ন যুদ্ধে ঢেলে দেবে। এই বিষয়ে আপনার কি মনে হয়?
আপনার মতামত জানান। আপাতত এটুকুই। যদি আপনার তথ্যটি পছন্দ হয় তাহলে অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। একটি শেষ সত্য যা আমি আপনাকে বলতে চাই তা হল, সর্বোপরি ট্রাম্প কেন এত রেগে গেলেন এর উত্তর জেনে নিন। এবং সেই সত্যটি হল জেলেন্সকি এবং ট্রাম্পের মধ্যে চুক্তি, যেখানে তারা ইউক্রেনের 50% পর্যন্ত খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়েছিল। সমস্যা ছিল ট্রাম্প ইউক্রেনের সাথে এমনভাবে এসেছিলেন যে এখন আমেরিকা এসে গেছে, রাশিয়া তার সম্পদ নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু যা ঘটেছিল তা হল পুতিন গতকাল তাদের একটি গ্রাম দখল করেছেন, যা এখানে লিথিয়ামের সবচেয়ে বড় ভাণ্ডার হিসেবে বিবেচিত হতো। মার্কিন ইউক্রেনের জন্য চ্যালেঞ্জ হিসাবে রাশিয়া লিথিয়াম ক্ষেত্র দখল করেছে। এই খবর প্রকাশ পাওয়ার সাথে সাথেই গ্রামের নাম প্রকাশ পায় শাফ চেঙ্গো, ইউক্রেনের ভেতরে সেই জায়গাটি যা লিথিয়ামের সমৃদ্ধ ভাণ্ডার হিসাবে গণ্য। আমেরিকার সাথে একটি চুক্তি হয়েছিল যে আমেরিকা এখান থেকে পণ্য উত্তোলন করবে। পুতিন সেখানে পৌঁছেছেন, তিনি তার সেনাবাহিনী নিয়ে সেই জায়গাটি দখল করেছেন। রাশিয়া যেভাবে ইউক্রেনের এলাকা দখল করছে, আমেরিকা ভয় পাচ্ছে যে আমরা তাদের সাথে যে চুক্তি করেছি, যে আমরা তাদের কাছ থেকে খনিজ উত্তোলন করব, তা ঘটতে পারে না। প্রকাশ পেয়েছে যে পুতিন সমগ্র ইউক্রেনে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ দখল করেছেন এবং আমরা অসহায় হয়ে পড়েছি। তাই যুদ্ধের আসল কারণ হল আমেরিকার নজর তার খনিজ সম্পদের ওপর, এবং রাশিয়া খনিজ সম্পদের ওপর তার নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। এই কারণে মস্কোর ওপর আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। আপাতত বন্ধুরা, আমি তোমাদের সাথে এত তথ্য শেয়ার করলাম। অনেক ধন্যবাদ। নিজের যত্ন নিও। নিয়মিত তোমাদের পাঠশালা বাতেন বাজার অ্যাপ্লিকেশনগুলিতে ভিজিট করতে থাকো। অনেক ধন্যবাদ।